আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে আজকের এই ক্লাসটাতে। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবার পরিজন সবাই ভালো আছে ইনশাল্লাহ। আজকে যে অধ্যায়টা নিয়ে সৃজনশীল আলাপ করার চিন্তা করছি সেটা হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। বিবর্তন, বংশগতি, হেরিডিটি, এই অধ্যায়টাতে কত কিছু আছে চিন্তা করো। মানে স্টার্টিংটা হচ্ছে কিন্তু ক্রোমোজোম দিয়ে বংশ পরম্পরায় নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, ডিএনএর পরে আরএনএ, তারপরে মেন্ডেলের কিছু কথাবার্তা, বংশগতি বিবর্তনের সাথে ডিএনএ টেস্ট, ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ অনুলিপন, তার সাথে আরও অনেকগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয় সৃজনশীলে আসে, যেহেতু এই টিউটোরিয়ালটা সৃজনশীলের সাথে সম্পৃক্ত, এখানে আসার মতন প্রশ্ন হচ্ছে ওই যে যখন সেক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলোর মধ্যে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া আমরা যখন ক্রসিং করি, যে কত শতাংশ সন্তানের বর্ণান্ধ হওয়ার চান্স আছে, কেন চান্স আছে, বাহক হলে কি হবে, সুস্থ হলে কি হবে, সুস্থ বাবার সাথে বাহক মায়ের সন্তান কি হবে, অসুস্থ বাবার সাথে সুস্থ মায়ের মিলনের ফলে যে সন্তান হবে সেখানে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, কুলির থ্যালাসেমিয়া। ওই বিবর্তনের ক্ষেত্রে যখন ডারউইনিজমের কথা ব্যাখ্যা করা হয় তখন অন্তঃপ্রজাতিক সংগ্রামগুলা কি, এই সবগুলাকে সৃজনশীলের মধ্যে কিভাবে আনা যায়। তো আমি যেটা চিন্তা করেছি যে টেস্ট পেপারে যেই ধরনের স্যাম্পলগুলো আসছে বা দিয়েছে তারা, বা এই যাবৎকালে যেমন প্রশ্নগুলো আসে, স্টাডি করলে কি পাওয়া যায়। আমি যেহেতু সৃজনশীল, আমরা জানি কি যে সৃজনশীলের যে ক নম্বর প্রশ্নটা থাকে এটা জ্ঞানমূলক। তো জ্ঞানমূলকে একটা সংজ্ঞা চাইতে পারে, অথবা কোনো একটা কিছুর ছোট একটা লাইন দিয়ে যেটাকে ব্যাখ্যা করা যায়। তো কেমন প্রশ্ন আসতে পারে, তো ক নম্বরকে আমি বেসিস করে বলতেছি। যেমন ধরো একেবারে শুরুতে আমরা জানি যে আমরা যখন ক্রোমোজোমকে চিন্তা করি, ইংলিশটা চলে আসতেছে, আচ্ছা ক্রোমোজোমকে চিন্তা করি, এই ক্রোমোজোমকে কি বলা হয়। তোমাদের বইটার মধ্যে তোমরা দেখবে লেখা আছে যে ক্রোমোজোমকে বলা হয় জীবের বংশগতির ভৌতভিত্তি। মানে এটা শুরুই হচ্ছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, আর আমরা যখন ডিএনএ নিয়ে চিন্তা করি তখন আমরা কিন্তু আর ফিজিক্যাল বেসিস বলা হয় না, এটাকে বলা হয় হচ্ছে কেমিক্যাল বেসিস। তার মানে কি, এটা হচ্ছে রাসায়নিক ভিত্তি, এটা হচ্ছে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। তার মানে ক্রোমোজোম অ্যাকচুয়ালি জীবের ভৌতভিত্তি আর ডিএনএ হচ্ছে রাসায়নিক ভিত্তি। বিষয়টা হচ্ছে যে এটা ক নম্বরে নাও আসতে পারে, খ নম্বরে আসে, বাট ক নম্বরে যদি আমরা টার্গেট করি তাহলে এরকম প্রশ্নগুলো আসে যে জিন কি, তারপরে লোকাস কি, এই যে জিন, লোকাস, তারপরে হচ্ছে বংশগতি, এই প্রশ্নগুলো। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা ইউজুয়ালি পরীক্ষায় আসে সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। শব্দটা যদিও ইংরেজি, কিন্তু বাংলা এটাকে লিখে প্রশ্ন করা হয় যে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং মানে কি। এটা তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারতেছো যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে হচ্ছে অপরাধী মানে ক্রাইমের ক্ষেত্রে জিনিসটা তখন আসে যে অপরাধী শনাক্তকরণে কোনো জৈব নমুনার সাথে যখন ডিএনএর একটা নির্দিষ্ট অংশকে মিলিয়ে দেখা হয়, নকশা মিলিয়ে দেখা হয় যে এটা অ্যাকচুয়ালি যেই ব্যক্তির বা যেই অপরাধীকে শনাক্ত করার চিন্তা করা হচ্ছে তার সাথে এই নমুনাকৃত অংশের ডিএনএর মানে মিল আছে কিনা, বা এটা নকশার মধ্যে মিল আছে কিনা, এটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলে। কেন যেন মনে হয় এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। আরও যে প্রশ্নগুলো এখানে আছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া কি, বর্ণান্ধতা কি, প্রকট জিন কি, প্রচ্ছন্ন জিন কি, জিনোটাইপ কাকে বলে, ফিনোটাইপ কাকে বলে। এই প্রশ্নগুলা কিন্তু মুখস্থ করলে হবে না, এটা একটু বোঝার ব্যাপার। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে আমি কি বুঝলাম কি না আসলে এখানে কি বলা হচ্ছে। যখনই আমরা ক নম্বর প্রশ্নে আমরা যখন চিন্তা করব যে প্রকট বৈশিষ্ট্য, এটা কিন্তু ডমিন্যান্ট। সো প্রকট মানেই হচ্ছে যে
যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে বা যেই জিনটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম সেটাই হচ্ছে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য। আর যেই জিনটা এটা পারে না সে হচ্ছে প্রচ্ছন্ন বা রেসিসিভ। তাহলে একটা হচ্ছে ডমিন্যান্ট ক্যারেক্টার, এটা হচ্ছে রেসিসিভ ক্যারেক্টার। এই তো আরও প্রশ্ন থাকতে পারে এইরকম, যে যদি এরকম প্রশ্ন করে লোকাস, যেটা বললাম এই যে লোকাস, জিন কাকে বলে? জিন হচ্ছে ডিএনএ অণুর একটি খণ্ডাংশ। জিন তো জিন হচ্ছে ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ বহন করে, সেগুলো দৃশ্যমান এবং অদৃশ্য যে কোনো বৈশিষ্ট্য হইতে পারে, এটা হচ্ছে জিন। লোকাস কি? ক্রোমোজোমের। তো আমরা যখন ক্রোমোজোম চিন্তা করি যে এটা একটা ক্রোমোজোম, তো ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা আছে। এই যে জায়গাটা, এটা যারা মানে অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজিস্ট বা যারা ওই ডিএনএ টেকনোলজি নিয়ে কাজ করে, যারা রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাকচুয়ালি ল্যাবে কাজ করে, ওই সায়েন্টিস্ট যারা বা যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত, দে নো যে কোন জায়গাটা বা লোকাসে কোন জিনটা অবস্থিত এবং সেই জিনের কারণে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। সো এই জায়গাটা তোমরা আপাতত সংজ্ঞাটা এইভাবে লিখবা যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় কোনো একটি নির্দিষ্ট জিন অবস্থান করে যা জীবের একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে, সেটাই হচ্ছে লোকাস। বংশগতি, যেই প্রক্রিয়ায় বাবা মার বৈশিষ্ট্য বা পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে পরিবাহিত হয় বা সংবহিত হয় বা বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো, এটাকে কি বাংলায় বলা যায়, সংবহিত হয়, তাকে মানে বংশগতি বলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জেনেটিক্স। এই শব্দটা, এই যে জেনেটিক্স, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট টার্মস। এটাকে আমরা বাংলায় কি বলি? জিন তত্ত্ব। মানে এখানে শুধুমাত্র জেনেটিক্স হচ্ছে যেখানে শুধু জিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আর হেরিডিটি বলতে আমরা বংশগতি বোঝাই, এটা একটা চলমান প্রক্রিয়া বোঝাই, যেই প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তানের দেহে সঞ্চারিত হয়। আরও প্রশ্ন থাকতে পারে যে ইভলভেরি কি? ইভলভেরি, এই ইভলভেরি এটা একটা ল্যাটিন শব্দ যেখান থেকে ইভলিউশন শব্দটার উৎপত্তি। তো তোমরা হার্বার্ট স্পেন্সারের নাম শুনেছো, বইয়ে লেখা আছে, জেনোফেনের নাম শুনেছ। এই যে জীবাশ্ম সৃষ্টি করা বা সৃষ্টি হওয়া এবং জীবাশ্মের পরে বোঝার চেষ্টা করা যে আদিকালের প্রকৃতির সাথে প্রাণীর সাথে এখনকার প্রাণী প্রকৃতির খুব মিল নাই, কিছুটা অমিল থাকলেও মানে মিলও পাওয়া যায়। সো এই যে পরিবর্তন, এটাই হচ্ছে ইভলিউশন বা এটাকে আমরা বিবর্তন বলছি। আবার ওই যে জিন মানে ওই এভলিউশন ব্যাখ্যা করার সময় ইসের ব্যাখ্যাটা আছে না, ওই যে ডারউইনের সংগ্রামের ব্যাখ্যা, যে স্ট্রাগল করে। তো একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক আর একটা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক। তো এই জায়গাটায় আন্তঃপ্রজাতিক এবং অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আমি তোমরা একটু এই জায়গাটা ভালো মতন পড়ছো কি না আমি জানি না। এই যে দেখো পেজ নাম্বার 274 এখানে আছে যে একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, সেটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, আর একটা হচ্ছে ইন্ট্রা অন্তঃপ্রজাতিক। এই অন্ত আর আন্ত বোঝা যাবে এরকমভাবে, তোমরা দেখবা এক জায়গায় ওই যে রেল সার্ভিসে লেখা থাকে না আন্তঃজেলা ট্রেন সার্ভিস বা আন্তর্জাতিক ব্যবসা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে একই সাথে বিভিন্ন জাতীয় বা জাতীয়তাবাদী বা বিভিন্ন ধরনের জাতীয়তা, বাংলায় আসছে না এটা, ধরো যে মাল্টি ন্যাশনাল, মানে একটা অফিসে কোরিয়ানও কাজ করতেছে, সিঙ্গাপুরিয়ান কাজ করতেছে, আফ্রিকানও কাজ করতেছে। সো এটা হচ্ছে এক ধরনের প্রতিষ্ঠান যেটা হচ্ছে মাল্টি ন্যাশনাল। সো আন্তর্জাতিক বলতে আমরা বহির্বিশ্বের সাথে সম্পর্ক বোঝাই। তো যখন আমরা আন্ত বলবো তখন আমরা বলবো একটা প্রজাতির সাথে আর একটা প্রজাতির সংঘর্ষ। বাঘের সাথে সিংহের লড়াই, সিংহের সাথে মহিষের লড়াই, সাপের সাথে খরগোশের লড়াই, কুমিরের সাথে বনগরুর লড়াই। এটা হচ্ছে ইন্টার, এই যে এখানে দেখো ইন্টার স্পেসিফিক, আন্তঃপ্রজাতিক। আর অন্তঃপ্রজাতিক মানে হচ্ছে ইন বিটুইন, একটা প্রজাতির ভিতরে। তো কুমিরে কুমিরে মারামারি করতেছে, ভাল্লুকে ভাল্লুকে মারামারি করতেছে, সিংহে সিংহে মারামারি করছে এবং এই মারামারির কারণে ওরা মারাও যায়। তো এই সংগ্রামে যে টিকে থাকবে সে হচ্ছে জয়ী, জয়ীটাই টিকে থাকবে, আর যে পরাজিত প্রকৃতি তাকে মুছে ফেলবে। সো এই যে আন্তঃপ্রজাতিক আর অন্তঃপ্রজাতিক, এই দুইটার তোমরা মানে মিনিংটা একটু মাথায় রাখো। একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক, পরীক্ষা যদি আসে তোমরা যেন কনফিউজড না হও, অথবা তোমাদের যেন একই টার্মস থাকে না। পরীক্ষার হলে আমরা আসলে সোজা জিনিস ভুলে যাই,
পরীক্ষার হলে এমনও হয় যে অনেক কঠিন কঠিন পড়া মনে থাকে, দেখা যায় যে সোজা জিনিসটাই বলতে পারছি না। এটা হয়, এটা অস্বাভাবিক কিছু না, এতে টেনশন নেওয়ার কিছু নাই। তো এই যে এখানে আছে আন্তঃপ্রজাতিক, এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো, এটাও পরীক্ষায় আসে যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো আমি যখন সংগ্রামের কথা বলছি আমি তখন বলবো ইন্টারন্যাশনাল, শব্দটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তার মানে আমি এখানে বলতে পারবো যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আহারে আমি সরি ইন্টার স্পেসিফিক হবে, ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, হ্যাঁ স্ট্রাগল। সো এই যে ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, এই স্ট্রাগলিংয়ের মধ্যে আমি আবার ভুল করেছি, এটা ডাবল জি হবে। এই ইন্টার স্পেসিফিক স্ট্রাগল বলতে আমরা ইন্টার বলতে দুই ধরনের প্রজাতির কথা বলতেছি। এটা সামটাইমস স্টুডেন্টের ভিতরে আমাকে অনেকে জানিয়েছে যে এটা মনে থাকে না, বা এটা হচ্ছে একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স। যখন আমি অন্তঃপ্রজাতিক বলবো তখন এইটা যেন তোমাদের মনে থাকে। যদি অন্তঃপ্রজাতিক সংগ্রাম হয় তাহলে এটা হবে ইন্ট্রা, in a same in among the same species, তাহলে এটার নাম হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। তার মানে দুইটা ভিন্ন প্রজাতির বা একই প্রজাতির সাথে অন্য একটা প্রজাতির যে সংঘর্ষ বা সংগ্রাম, এটা হচ্ছে এই আন্তঃপ্রজাতিক। ওকে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি আমার সামনে টেস্ট পেপার আছে, আমি টেস্ট পেপার থেকে কিছু কোয়েশ্চেনের নমুনা দেখলাম যে কি আসতে পারে। তো আমি তো জানি না সৃজনশীল কি আসতে পারে, তবে একটা ধারণা করা যায় যে বইটা পড়লে বা চ্যাপ্টারটার উপরে একটা স্টুডেন্ট যখন কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবে, এবার সে লিখতে পারবে, রিটেন লিখতে পারবে। এবং সৃজনশীলে যেহেতু উদ্দীপকটা আগে থেকে আন্দাজ করা যায় না, আন্দাজ করার দরকারও নাই, তবে আমরা একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারবো। কেন? কারণ খুব বেশি আহামরি পরিবর্তন বায়োলজিতে করতে পারে না। কারণ কি, টপিক তো লিমিটেড টপিক। যেমন ধরো আমার এখানে প্রশ্ন আছে, অ্যানিমিয়া কি? অ্যানিমিয়ার সোজা বাংলা কথা হচ্ছে যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়, রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে যদি কমে যায়, তাহলে স্বাভাবিক সংখ্যাটা কত, তাই না? স্বাভাবিক সংখ্যা যখনই আমি হিমোগ্লোবিনের কথা বলবো, এটা অবশ্য অনেক ভ্যারি করে। মানে কোনো জায়গায় এরকম আছে যে 14 to 16 মিলিগ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড, এটা হচ্ছে মেইলের ক্ষেত্রে, মানে পুরুষের ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 11 to 13 বা 14 মিলিগ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড, এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো রক্তে হিমোগ্লোবিন কতটুকু আছে এটার উপর নির্ভর করে তার কন্ডিশন বোঝা যায়। যখনই আমরা দেখব যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে স্বাভাবিকের তুলনায়, তা স্বাভাবিকটা তো আমার জানতে হবে, তা নাহলে তো কমে গেছে আমি বলতে পারবো না। তো এটা হচ্ছে স্বাভাবিক। তো এই হইলে আমি এটাকে বলতে পারবো অ্যানিমিয়া। হ্যাঁ, এই অ্যানা মানে হচ্ছে নাই, এই মিয়া মানে হচ্ছে ব্লাড। সুতরাং নো ব্লাড, যখন আমি এই শব্দটা উচ্চারণ করব আমি জানবো যে এটা আসলে নো ব্লাড, there is no blood actually no blood means the conditions where somebody is facing the lacking of hemoglobin. দ্বিতীয় কোয়েশ্চেন, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতে কি বোঝায়? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা মুখস্থ তো করবাই, বুঝলাম, কিন্তু না বুঝে এখন যদি প্রশ্ন হয় সেক্স লিঙ্কড ডিসঅর্ডার কি, তো সেক্স লিঙ্কড যখন আমি এটা চিন্তা করছি, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার্স, এই সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতে বোঝায় যেই ক্রোমোজোমগুলা কোনো একটা, মানে তুমি দেখো হাতির বাচ্চার ক্ষেত্রেও কিন্তু পুরুষ হাতি, স্ত্রী হাতি, ঘোড়ার ক্ষেত্রে হয়, এটা কৃমির ক্ষেত্রে হইতে পারে, এটা প্রজাপতির ক্ষেত্রে হইতে পারে, মৌমাছির ক্ষেত্রে হইতে পারে, মানুষের ক্ষেত্রে হয়। তো সন্তান ছেলে হবে না মেয়ে হবে? সন্তান ছেলে হলে তার ক্রোমোজোমটা কি হবে? সেটা হবে XY, মেয়ে হলে XX হবে। যেহেতু X ক্রোমোজোমটা খাটো, সুতরাং ওই X ক্রোমোজোমে এটা একটু মাথায় রাখবা, এই X ক্রোমোজোমে যখনই কোনো মিউটেশন হয়, পরিবর্তন হয়, তখনই ডিসঅর্ডার দেখা যায়। এই যে X ক্রোমোজোমে যখন মিউটেশন হবে, এই মিউটেশন মানেই হচ্ছে পরিবর্তন।
এবং এই পরিবর্তনের কারণে দেখা যায় বিচিত্র ধরনের প্রবলেম হয়, যার মধ্যে তোমাদের বই এক্সাম্পল আছে এই যে বর্ণান্ধতা আর থ্যালাসেমিয়া। সো থ্যালাসেমিয়া তোমরা জানো যে আমাদের রক্তে যে আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, এটা প্রোডাকশন হয় না। যদি না হয় তাহলে আমরা এটাকে আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া বলতে পারি বেসড অন দ্য নেম অফ দ্য প্রোটিন। সো আবার বাবার ক্ষেত্রে যদি থাকে বা মায়ের ক্ষেত্রে যদি থাকে অথবা উভয়ের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে আমরা বলি কি থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া মাইনর। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে আসতে পারে বলতে আমি আলোচনা করছি। তো আমাদের তো আসলে আমরা যদি বলি যে স্যার আমরা কিছু পড়বো না, কেন? আমরা কি চাইলে পারি না যে পুরো চ্যাপ্টারটাই ভালো মতন পড়তে? একটু তো চেষ্টা করলেই পারা যায়, আমার বিশ্বাস চেষ্টা করলেই পারা যায়, এটা না পারার কিছু না। ইজি স্কুইজি, ইজি পিজি। তাহলে এই তো গেল একটা। পরে দেখো এখানে একটা প্রশ্ন আছে এরকম, এই যে প্রশ্নটায় ওরা সাধারণত এই ইসে দিয়ে রাখে, মানে বলে যে একটা গল্প বলে যে বর্ণান্ধতার জিনবাহী মহিলার সাথে সুস্থ পুরুষের বিয়ে হলো, অথবা অসুস্থ বর্ণান্ধ একজন ব্যক্তির নাম দিয়ে দেয় যে অমুক ব্যক্তি একজন সুস্থ মহিলাকে বিয়ে করেছে, তো অমুক ব্যক্তি উনি বর্ণান্ধ, আবার তার ভাই সুস্থ কিন্তু উনি বিয়ে করেছেন একজন বর্ণান্ধ মহিলাকে। এইসব একটা গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে গল্পটা আসলে কি হয়েছে। তো যখনই বর্ণান্ধতার এই গল্পটা আসবে তখন দুইটা জিনিস, আমি আমার যে এমসিকিউ সলভের ভিডিওটা দিয়েছি, তোমরা দেখছো কিনা আমি জানি না, সেখানে কিন্তু আমি পুরাটা ব্যাখ্যা দিয়েছি যে আসলে আমি চিনব কেমন করে। আমি যখন সুস্থ কাকে বলবো? বাবাকে। যদি আমি বলি যে বাবা সুস্থ, তাহলে সিম্পলি তার ক্রোমোজোমগুলোতে কোনো ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করব না। যদি আমি বলি যে বাবা হচ্ছে সুস্থ, তাহলে বিষয়টা এরকম। তাহলে ক্রসিং করতেছে আমি কার সাথে? মায়ের সাথে। মা অসুস্থ। যদি আমি বলি মা বাহক, তাহলে ওনার যে XX ক্রোমোজোম তার মধ্যে একটাতে এই যে ক্যারিয়ার থাকবে, ছোট সি। হ্যাঁ, ছোট সি। তুমি যদি এটাতে AX এর সাথে কোনো কিছু না দিতেও চাও তাতে সমস্যা নাই। মার যদি একটা থাকে তাহলে সে বাহক হবে, আর যদি মা বর্ণান্ধ থাকে তাহলে এখানে 2টা সি হবে। এটা তুমি মাথায় রেখো, তারপরে তুমি সবই পারবা। বাবার ক্ষেত্রে যদি এই X ক্রোমোজোমেই এই জিনটা থাকে, মিউটেটেড জিনটা থাকে, সি ফর ক্যারিয়ার, তো যখন বাবার XCতে থাকবে, বাবার যেহেতু আরেকটা Y নাই, সুতরাং Xে থাকলে বাবার একটা X ক্রোমোজোমেই থাকবে, তখন বাবা অসুস্থ হবে। মায়ের যেহেতু 2টা X ক্রোমোজোম, সাধারণত মায়ের যদি একটাতে থাকে আমরা এটাকে বাহক বলি, আর 2টাতে থাকলে আমরা এটাকে অসুস্থ বলি। তো যদি বাহক বলি তাহলে একটা হবে, আর যদি বাহক না বলে আমরা এটাকে অসুস্থ বলি, পুরোটাই যে অসুস্থ, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। আর যদি আমি বলি যে বাবা, যিনি বাবা হচ্ছে সুস্থ না, বাবা হচ্ছে, ধরো বাবাকে এবার আমি অসুস্থ বানাই দিলাম, আর মাকে ধরো হচ্ছে সুস্থ, তাহলে চেহারাটা কেমন হবে? বাবার ক্ষেত্রে সাইনটা এরকম, মায়ের ক্ষেত্রে সাইনটা এরকম, ক্রসিং হচ্ছে। তো বাবা যেহেতু অসুস্থ, বাবার X ক্রোমোজোমে এই মিউটেটেড জিনটা থাকবে, আর মা যেহেতু সুস্থ, এখানে কিছুই থাকবে না। সো এখন তাইলে আমার ক্রসিং করলে হবেটা কি? তো এইটার সাথে, মানে আমি যখন গ্যামিটগুলো চিন্তা করব, তোমরা জানো তো যে এটা কি জিনোটাইপ বলে। এই যে আমি যে পার্টটা লিখছি, এই পার্টটার নাম হচ্ছে জিনোটাইপ। ধরো এটার নাম হচ্ছে জিনোটাইপ। তোমরা নিশ্চিতভাবে জানো যে জিনোটাইপ মানে হচ্ছে একটা জীবের জিনগত বৈশিষ্ট্য। তো এটার গ্যামিট যদি আমি চিন্তা করি, গ্যামিট, সো আমি দুইটাকে একসাথে দেখাচ্ছি। যদিও আমি আগে এগুলো দেখাইছি, তোমরা প্র্যাকটিস করছো কিনা আল্লাহ জানে, বাট করতে পারো। তোমরা প্র্যাকটিস করলে তো তোমারই লাভ হবে। আর এই তো সময় তো যাচ্ছি, তো প্র্যাকটিস করলে সমস্যা কোথায়? তো এই হচ্ছে XC আর এই হচ্ছে XC, তাই না? এই হচ্ছে ওর গ্যামিট, মানে এখানে যা আছে তাই আলাদা আলাদা হবে। এখানে কি হবে? এখানে গ্যামিট হচ্ছে XC আর এই হচ্ছে Y। মা যেহেতু সুস্থ, মা হচ্ছে পুরোটাই সুস্থ। তো এখন আমি ক্রসিং করব। তো ক্রসিং করলে লাইনটা কেমন করে দিবা? এই যে এটার সাথে এইটা প্রথমে, তারপরে এখান থেকে যে ডাবল আরেকটা নামায় দিবা, দিয়ে ওর কাছে চলে যাওয়া, গেল 2টা প্রোডাকশন। আরেকটা হচ্ছে এইরকম হবে, আরেকটা হচ্ছে এইরকম হবে। তুমি ঠিক এই ক্রসিংটা দিবা। ক্রসিংটা দেওয়ার পরে তুমি যখন মিলায় দেখবা যে
যে কি হচ্ছে, তখন তুমি মনে রাখবা যে এই যে দাগটা দিলাম, এই দাগটা আসলে হচ্ছে নিষেক। এই যে আমি যখন দাগ দিব তখন এইটা আসলে হচ্ছে নিষেক, ফার্টিলাইজেশন হচ্ছে। এবং এখন যেই প্রোডাকশনগুলো হবে এরা হচ্ছে প্রথম মানে বংশধর, এদেরকে বলা হয় F1 জনু, F1। তার মানে আমি যখন এখানে লিখব তার মানে এটা হচ্ছে F1 জনু। তো F1 জনু প্রোডাকশনগুলো কি কি? এই যে এটা হচ্ছে এরকম XXC, এই যে এটার সাথে এটা, তারপর আবার এটার সাথে এটা XXC। আচ্ছা, এখানে কি হবে XCY, এখানে কি হবে XCY, এখানে কি হবে XCX, এখানে XCX, এখানে XY, এখানে XY। তাহলে এগুলো হচ্ছে F1 জনু। তার মানে আমি যে এইখানে এই যে জিনিসগুলোকে লিখলাম এগুলো আসলে হচ্ছে আমাকে লিখতে হবে উভয় ক্ষেত্রেই। তো এখন তুমি হিসাব করে দেখো তোমার কি হচ্ছে। তোমার এই জায়গায় এখানে তুমি দেখো এখানে দুইটাই মেয়ে। মা যদি অসুস্থ হয়, আমি এগুলোর আগেও ব্যাখ্যা দিছি, মা যেহেতু অসুস্থ হয় তাহলে এখানে দেখো মেয়ে হয়েছে, দুইটাই বাহক। তাহলে দুইটাই হচ্ছে বাহক। কেন? একটা এক্স ক্রোমোজোম হচ্ছে তার মিউটেটেড, একটা এক্স ক্রোমোজোম মিউটেটেড। তার মানে এই যে কন্যা সন্তান, তার মানে এইখানে যেটা হবে সেটা হচ্ছে বাহক কন্যা, বাহক কন্যা। আর ওই যে দেখো দুইটা পুত্রই বর্ণান্ধ, পুত্র দুইজন না, দুইটা পুত্রই বর্ণান্ধ। এই যে দেখো বর্ণান্ধ পুত্র। তার মানে এই যে এক্স এর সাথে এইটা, এই এক্স এর সাথে এইটা, তাহলে সব ক্ষেত্রে দুইটা এক্সই আছেই। তার মানে কেবলমাত্র দেখো মা যদি বর্ণান্ধ হয়, মেয়েগুলা 50%, মানে সন্তানের 50% বাহক, 50% অসুস্থ। এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের হিসাবটা তোমরা একটু করবা। তার মানে দুইটা পুত্র হয়েছে, দুইটা কন্যা হয়েছে। তো দুইটা কন্যার মধ্যে 50% কন্যা কি বাহক, তখন আমি এই রেফারেন্স দিব। আরেকটা হচ্ছে 50% হচ্ছে বর্ণান্ধ কি পুত্র। তাহলে বাহক কন্যা 50%। আর এখানে দেখো মা খালি সুস্থ, শুধু এই কারণে সন্তান মানে ছেলে সন্তান দুইটাই সুস্থ। আর এই যে দেখো এই যে মেয়ে সন্তান দুইটাই বাহক। তার মানে এই যে এইখানে বাহক হচ্ছে 50% আর এইখানে সুস্থ হচ্ছে 50%। আমি কেন পার্সেন্টেজ হিসাব করলাম? কারণ এই প্রশ্নটা সবচাইতে বেশি কমন এই চ্যাপ্টারে। শুধু এইটা তোমরা একটু দেখো, তোমরা যখন এইটা পরীক্ষার হলে লিখবা বা তোমাদের মধ্যে কারো যদি এই জিনিসটার উপরে মানে ভালো লাগা, ভালোবাসা যাই বলো তৈরি হয়, জিনিসটা কিন্তু সোজা, একটা পিওর ম্যাথমেটিক্স। সুস্থ হইলে কোনো সি থাকবে না, অসুস্থ হইলে মা দুইটাই সি থাকবে, বাহক হইলে একটা সি থাকবে। এখন তুমি একটা সি দিয়ে করে দেখো, রেজাল্ট এরকম হবে, এই রেজাল্ট হবে। এবং তুমি এই চারটা শব্দ লিখবা যে জিনোটাইপ হচ্ছে এটা, গ্যামিট হচ্ছে এটা, নিষেক হচ্ছে, F1 জনু হচ্ছে। এখন এগুলো তোমাদের বইয়ের মধ্যে না দেয় নাই, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে না দিলেও দেখো এই যে ওই যেন এই যে এখানে একটা 268 নম্বর পৃষ্ঠায় একক কাজ বলে একটা বিষয় আছে না, এই একক কাজের বিষয়টা একটু ভালো মতন খেয়াল করবা। তুমি নিজে করে দেখো, এই পার্সেন্টেজ তোমার আটকাবে না। পরীক্ষায় অনেক MCQ এবং CQ এখান থেকে আসে। ঠিক আছে, মন থাকবে? ইজি স্কুইজি, ইজি পিজি। সো এই হচ্ছে একটা সোজা জিনিস, এগুলো তোমরা পারবা। তোমাদের যেহেতু টাইম আছে, তোমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা একটু মনোযোগ দিয়ে এই টপিকটার দিকে একটু মানে ডেডিকেশন দাও, দেখবা ইজি। দিলাম মুচা। তো এখন বিষয়টা হচ্ছে তাহলে স্যার ওই যে DNA RNA এর অবস্থাটা কি, সেখান থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে, আসতেই পারে। DNA RNA যেহেতু এটা টপিক, তো তোমরা ডিএনএটা বোঝো তো নাকি? এরকম মনে চিন্তা আসতে পারে, স্যার ডিএনএর কি চিত্র আঁকাবো? পরীক্ষা তো মানে এমন প্রশ্ন করেছিল, তাহলে স্যার কোন চিত্রটা আঁকাবো? ডিএনএর চিত্র আঁকাইতে লাগার কথা হচ্ছে 15 সেকেন্ড। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে স্যার সুন্দর করে যদি পরীক্ষা আঁকাইতে চাই তাহলে কোন চিত্রটা আঁকাবো? আমার কথা হচ্ছে
এখন তুমি কি হিসাবে কেপেবল, তুমি কি প্র্যাকটিস করবা সেটা হচ্ছে বিষয়। দেখো এই যে ইয়েতে প্রশ্ন আসছে, এসে বোর্ডে লেখা আছে ডিএনএর পূর্ণরূপ কি। ধরো এরকম একটা প্রশ্ন, দেখো গল্পটা কেমন। মারুফ সাহেব সঠিক রং শনাক্ত করতে পারেন, কিন্তু তার গর্ভবতী স্ত্রী উমুক একটা নাম দিয়েছে বর্ণান্ধ। মানে একজন যে বাবা সে ঠিকই মানে রং শনাক্ত করতে পারে, কিন্তু তার স্ত্রী পারে না। আচ্ছা, গল্প হচ্ছে তাই এই রোগটি সে তার বর্ণান্ধ বাবা ও মা থেকে প্রাপ্ত জিনের দ্বারা বংশ পরম্পরায় পেয়েছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুসারে মানে মহিলা যিনি, তিনি একজন পুত্র সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এখন তাইলে কি হবে? মজার একটা ব্যাপার না? তুমি দেখো যে বাবা সে কিন্তু রং শনাক্ত করতে পারে, তার মানে যে বাবা, এই যে বাবার সাইন এ হচ্ছে সুস্থ, তার মানে মা যে, অর্থাৎ এই যে ক্রসিং যে হবে মায়ের সাথে, সে হচ্ছে তার এই রোগটি সে তার বর্ণান্ধ বাবা ও মা থেকে প্রাপ্ত জিনের দ্বারা বংশ পরম্পরায় পেয়েছে। তার মানে তার যে বাবা, মানে এই ব্যক্তির যে ওয়াইফ, তার যে বাবা মা, এর বাবা মা আছে না, এই দুইজনের কাছ থেকে সে পাইছে। তার মানে এখানে এই কথা অনুসারে যে ব্যাখ্যা হবে এই 2 নম্বরে, এই ব্যাখ্যায় নিশ্চিতভাবে যিনি ওয়াইফ তার 2টা ক্রোমোজোমই এখানে এরকম হবে যে XC। তোমরা চাইলে নিচেও দিতে পারো, উপরে দিতে পারো। আমি তোমাকে একটু পড়ে শোনাইলাম। এই রকমের একটা প্রশ্ন আসতে পারে যে তুমুক সাহেব উনি বর্ণ শনাক্ত করতে পারে, রং শনাক্ত করতে পারে, কিন্তু তার ওয়াইফ যিনি একটা কোন পুত্র সন্তান জন্ম দিতে যাচ্ছেন, তার মানে গল্পটা কি, সে তার বাবা মার কাছ থেকে পাইছে এবং উনি এখন মা হচ্ছেন, তো উনি এখন সন্তান জন্ম দিবেন, পুত্র সন্তান। গল্পটা হচ্ছে এরকম। তাহলে এখন বলো এখানে কি হবে? ঠিক একটু আগে আমি এখানে যা করছি তাই। বাবা যদি সুস্থ হয়, এই যে বাবা সুস্থ মানে মারুফ সাহেব সুস্থ, তো মা যে অসুস্থ, ওনার 2টা মানে ক্রোমোজোমে আক্রান্ত। এখন যদি ক্রসিং করি আমি, তাহলে ক্রসিং করলে এই যে এটার সাথে এটা হবে, তারপর এটার সাথে এটা হবে, এর সাথে ও হবে, এর সাথে ও হবে, যেহেতু উনি পুত্র সন্তান জন্ম দিতে যাচ্ছেন। এইবার দেখো গল্পটা কি। তো এখানে কি হচ্ছে XXC, তারপর এখানে হচ্ছে XXC। তার মানে উনি যদি কন্যা সন্তান জন্ম দিতেন, তো উনি যে পুত্র সন্তান জন্ম দিবেন সেটা কিভাবে এনশিওর করা গেল? ওই যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট। তো এইখানে আইসা দেখা গেল যে উনি কন্যা সন্তান 2টা যদি হইতো তাহলে সেখানে 2জনই বাহক হইতো, কিন্তু তিনি তো পুত্র সন্তান জন্ম দিতে যাচ্ছেন। তো পুত্র সন্তানে এই যে এখানে দেখো বর্ণান্ধ, এখানে দেখো এটা হচ্ছে বর্ণান্ধ। তার মানে উনি যে পুত্র সন্তান জন্ম দিতে যাচ্ছেন সে নিশ্চিতভাবে বর্ণান্ধ হবে। এই যে বর্ণান্ধ কিভাবে বোঝা গেল? এই যে কারণ তার এক্স ক্রোমোজোমের 2টা এক্স ক্রোমোজোমেই হচ্ছে এই ক্যারিয়ার জিনটা আছে বা মিউটেটেড জিনটা আছে। সুতরাং এই যে যেই লোকের ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে বা নামকরণ করে করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে এরকম যে সে হচ্ছে পুত্র সন্তান যদি জন্ম দিতে যাচ্ছে, পুত্র সন্তান অবশ্যই বর্ণান্ধ হবে। বোঝা গেল ব্যাপারটা? পারা যাবে, কোনো সমস্যা নেই, কষ্ট নেই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো ডিএনএর পূর্ণরূপ কি? উদ্দীপকে বংশগতির বস্তুটির বংশগতি নিয়ন্ত্রক ব্যাখ্যা দাও। জিনের ব্যাখ্যা, ডিএনএর ব্যাখ্যা চাইছে। এই দম্পতির আসন্ন শিশুটির সমবর্ণান্ধতার সম্ভাব্য হার যুক্তিসহ ব্যাখ্যা করে। যে যুক্তিসহ ব্যাখ্যা করব যে আমরা দেখতে পাচ্ছি যে পুত্র সন্তান হলে 50% পুত্র সন্তান, 50%, তো 50% পুত্র সন্তান আর 50% কন্যা সন্তান। যেহেতু পুত্র হবে, তো পুত্রের 2জন যদি পুত্র হইতো 2জনই হচ্ছে বর্ণান্ধ। সুতরাং যেহেতু উনি পুত্র সন্তান জন্ম দিতে যাচ্ছেন, সুতরাং সেক্ষেত্রে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 100%। উনি যদি কন্যা সন্তান জন্ম দিতেন তাহলে এটা হচ্ছে বাহক হইতো। তার মানে উনি যে একমাত্র পুত্র সন্তান জন্ম দিতে যাচ্ছেন সেটা 100% বর্ণান্ধ হবে, মানে এই হিসাবে। এরপরে দেখো প্রশ্ন হচ্ছে লোকাস কি? তো আমরা কি বলবো? ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে লোকাস বলে। পরের প্রশ্ন, ও আচ্ছা, উদ্দীপকে বিচিত্র বিচিত্র কথাবার্তা বলে। উদ্দীপকে ধরো এমনও হইতে পারে তোমাদেরকে এরকম একটা চার্ট উঠায় দিতে পারে, তোমাদের পরীক্ষার সৃজনশীলে এরকম একটা চার্ট উঠায় দিয়ে প্রথম প্রশ্ন করবে যে লোকাস কি। তো আমরা কি বলবো?
ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে সেটাই হচ্ছে লোকাস। পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কি বোঝাও? তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে আমরা বুঝি যে ডিএনএ টেস্টের বিজ্ঞান ভিত্তিক ব্যবহার, যে ডিএনএ টেস্টের বিজ্ঞান ভিত্তিক ব্যবহারিক পদ্ধতিটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলে। এরপর আমি প্রথম দিকে ব্যাখ্যা করেছি। এরপরে উনি যে ছকটা বা উদ্দীপকে যদি ছক দিয়ে দেয় সেই ছকটাকে তোমরা একটু বিশ্লেষণ করবে। আমি জানি না বিচিত্র ধরনের ছক দিতে পারে। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার বলি, যেটা সাধারণত আমি কিন্তু এগুলো নিয়েই ব্যাখ্যা করতেছি, একটু পরে ডিএনএ আরএনএতে যাব। দেখো, উদ্দীপকে যদি এমন একটা প্রশ্ন করে, আমি জানি না, প্রশ্ন করতেই পারে, বিকজ এইসব জিনিসগুলো আসলে কি এত আনসার্টেন যে হ্যাঁ বলতে পারছি আমি এই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা মানসিকভাবে তৈরি থাকলে কি হবে, তোমাদের পরীক্ষাটা দিয়ে শান্তি, তোমাদের পরীক্ষা দিয়ে শান্তি মানে আমারও শান্তি। যদি এরকম হয়, দেখো এরকম 4টা বক্স দিয়েছে, 1, হ্যাঁ 2, মানে এটা অনেক রকম হইতে পারে, 3, এখানে হচ্ছে ধরো যে আরেকটা বক্স, 4টা বক্স, 4 বক্স দিয়ে এইখানে দিয়েছে এক্স সি ওয়াই, তারপরে কি এক্স ওয়াই, তারপরে এক্স এক্স, এরপরে হচ্ছে এক্স উপরে দিছে সি এক্স দিয়ে ওরা নিচে কি লিখছে জানো? এখানে লিখছে অসুস্থ ছেলে। খেয়াল করো, এখানে হচ্ছে সুস্থ ছেলে, এটাই উদ্দীপক। এটা হচ্ছে সুস্থ মেয়ে, আর এ হচ্ছে বাহক, কি লিখছে? বাহক মেয়ে। ধরো যে এই হলো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে বংশগতিবিদ্যা কি? জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়, অথবা ওই যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যাবলী, তো এটা হেরিডিটি। এরপরের প্রশ্ন হচ্ছে জিনকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন? জীবের সকল দৃশ্য এবং অদৃশ্যমান যেই লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, সেটাই হচ্ছে জিন। যে নির্দিষ্ট ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী এই জিন জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে রক্ষণ করে, ধারণ করে এবং বহন করে, এই সব কথা। এরপরে এ ও সি এর মিলনে, তার মানে ওরা এখানে এবার এটা দিয়েছে, এটা হচ্ছে এ, এইটা বি, এটা সি, এটা ডি। এখন এমন যদি বলে যে এ এবং সি এর মিলনে, প্রশ্নটা এরকম করেছে, এ ও সি এর মিলনে সন্তানদের সুস্থ, অসুস্থ কিংবা বাহক হওয়ার সম্ভাব্য অনুপাত কত? তো আমি এখন বলতেই পারবো, এটা তো 1 মিনিটের কাজ, যে এক্স সি, এ হচ্ছে ওয়াই, আর এটা কত? এটা হচ্ছে সুস্থ মেয়ে, তার মানে অসুস্থ ছেলের সাথে সুস্থ মেয়ে। তাহলে ক্রসিং করালে কি হবে? ক্রসিং করালে এই একটা হইল, সরি এই একটা হইল একটা, তারপরে আরেকটা হচ্ছে এই, দ্বিতীয়টা হচ্ছে এই, চতুর্থটা হচ্ছে এই। এখন তুমি বলো কি কি হবে? এখানে হচ্ছে এক্স সি এক্স, এখানে হচ্ছে এক্স সি এক্স, এখানে হচ্ছে এক্স ওয়াই, এখানে হচ্ছে এক্স ওয়াই। তার মানে এ এবং সি এর মিলনে যে পুত্র সন্তান হবে এরা সবাই সুস্থ হবে, কিন্তু যে কন্যা সন্তান হবে 50% বাহক হবে। মানে কন্যা সন্তানরা সবাই হচ্ছে বাহক, পুত্র সন্তান সবাই হচ্ছে সুস্থ। তার মানে টোটাল সন্তান সন্ততির আমি বলবো যে 50% বাহক, এই যে 50% বাহক, কিন্তু আবার 50% সুস্থ। তার মানে পুরোপুরি অসুস্থ কেউ হয় নাই। অর্থাৎ যদি মা সুস্থ থাকে তাহলে সন্তান সন্ততির ক্ষেত্রে অসুস্থতার চান্স কম, যেহেতু মায়ের 2টা এক্স ক্রোমোজোম আছে। এই হচ্ছে ব্যাখ্যা। পরীক্ষা আসলে পারবা, এই প্রশ্নগুলোই আসবে। তারপরে বলেছে এ এর ঘ নম্বর প্রশ্ন, এ এর রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, কারণ সহ ব্যাখ্যা করো। এখন এই কি বলছে? মহিলাদের তুলনায় পুরুষের মধ্যে বেশি দেখা যায়, এর রোগ হচ্ছে এটা। তো ঘটনা হচ্ছে পুরুষের ক্রোমোজোম এক্স ক্রোমোজোম আছেই একটা, তো সেই এক্স ক্রোমোজোম যদি ত্রুটিপূর্ণ হয়, তো সেই একটা ত্রুটিপূর্ণ ক্রোমোজোম থাকলেই তো হচ্ছে তার অসুস্থ হওয়ার চান্সটা বেশি থাকে। মেয়েদের ক্ষেত্রে যেহেতু এক্স ক্রোমোজোম 2টা, সুতরাং 2টার যদি একটা অসুস্থ থাকে, বাকি একটা সুস্থ জিন দিয়ে পার্সেন্টেজের পরিমাণটা কমে যায়, তাই ছেলেদের ক্ষেত্রে অসুস্থতা হওয়ার চান্স বেশি। রিমেম্বার।
পরের প্রশ্ন আরেকটা এমসিকিউ, যে এক্স একটি বংশগতির উপাদান যাতে নাইট্রোজেন বেস থায়ামিন থাকে। বাবা, এই একটা কথা বলেই সে বুঝাই দিছে এটা হচ্ছে ডিএনএ। যদি কেউ বলে যে বংশগতির উপাদান যাতে নাইট্রোজেন বেস থায়ামিন থাকে, তাহলে এটা ডিএনএ। কারণ আমরা জানি যে একমাত্র ডিএনএতে, এই যে এখন এই প্রশ্নটা ডিএনএ আরএনএতে চলে যাবে, তোমাদের পরীক্ষায় যদি ডিএনএ আরএনএ থেকে প্রশ্ন আসে তখন চিত্র অঙ্কন করার বিষয়টা আমি একটু এখন ব্যাখ্যা করতেছি। আই ওয়াজ ওয়েটিং যে ডিএনএ সম্পর্কিত সিকিউটা কখন আসবে। তোমরা এই যে একটা চিত্র আছে, এই চিত্রটা হচ্ছে ডিএনএর হচ্ছে একেবারে নর্মাল একটা ফিগার, যে এটা এরকম ঘুরানো সিঁড়ির মতোই হয়। এখানে তো আর নতুন করে এখানে মাঝখানে 5টা দাগ দিবা, 5টা, এখানে 5টা দাগই হবে। এই 5টা দাগ মানে কি? এই 5টা দাগ মানে হচ্ছে ওই নিউক্লিওটাইডের বন্ধনগুলা, এবং বন্ধনগুলোর ক্ষেত্রে নিশ্চিত এটা মাথা রাখতে হবে যে যখনই আমি ডিএনএ বলবো আমার পার্থক্যটাই হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে, এটাই, আর সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে কনফার্ম ডিএনএতে। কিন্তু যখন আমি আরএনএ বলবো তখন আমার অ্যাডেনিনের সাথে ইউরাসিল থাকবে এবং সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে, শুধু এই পার্থক্যটা। যখনই আমি ডিএনএ বলছি এই থায়ামিন আর আরএনএতে ইউরাসিল, এই হচ্ছে আমার পরিবর্তন, এটা ছাড়া বাকি সব সেম। আরেকটা জিনিস হচ্ছে ডিএনএ যেহেতু ডাবল হেলিক্স, তাহলে আরএনএর ফিগারটা কেমন? আরএনএর ফিগারটা হচ্ছে সিম্পলি হচ্ছে এক সূত্রক শিকল। মানে আরএনএর ফিগারটা তুমি যদি এইভাবে দাও যে এই হচ্ছে ক্রসিং, এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে আরএনএর ফিগার। তার মানে কি? তার মানে এই যে অংশটা আমি বলতে পারি খুব সহজে যে এটা হচ্ছে আমার আরএনএ, এটা হচ্ছে আরএনএ, আর এটা হচ্ছে ডিএনএ। তো এটা তো হচ্ছে গিয়ে সিম্পল একটা চিত্র, কিন্তু তুমি আরেকটু সুন্দর করে চিত্র দিতে পারবা না? পারবা। এই যে প্রশ্ন করছে এখানে, কালার ব্লাইন্ড কি? কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা হলো এমন এক অবস্থা যখন কেউ কোনো রং সঠিকভাবে শনাক্ত করতে ব্যর্থ হয়। দ্বিতীয় প্রশ্ন করেছে, কুলির থ্যালাসেমিয়া বলতে কি বোঝো? আমরা জানি আমাদের দেহে যদি আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিনের অভাব থাকে তখন রক্তকণিকা উৎপাদন করতে বা রক্তকণিকা উৎপাদন করার জন্য যে দায়ী জিনটা সেটা থাকছে না, সুতরাং রক্ত উৎপন্ন হচ্ছে না। এই জন্য আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, দুই ধরনের থ্যালাসেমিয়া আছে মানে অ্যাকর্ডিং টু ইউর বুক। তো বিটা থ্যালাসেমিয়াকেই কুলির থ্যালাসেমিয়া বলে। আমি এখন অবশ্য জানি না এটাকে কেন কুলির থ্যালাসেমিয়া বলে বা এই নামটা। তোমাদের মধ্যে কেউ জানলে আমাকে একটু জানাইও না। আমি হয়তো বা সার্চ করে খুব একটা স্টাডি করে নিয়ে বলে জানি না এখনও, বাট খুব দ্রুত জানবো, বা তোমাদের মধ্যে কেউ যদি জানো আমাকে জানাইও। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে গ নম্বর কোয়েশ্চেনে এক্স বংশগতির বস্তুটির বর্ণনা দাও। ওই যে ডিএনএর বর্ণনা চাইছে, তো ডিএনএর বর্ণনা মানে অ্যাকর্ডিং টু দ্য স্টেম। ডিএনএর বর্ণনা কি দিব আমরা? ডিএনএর বর্ণনা আমরা চিত্রটা দিব এমনভাবে যেন আমাদেরকে আমি চিত্র দিব এমনভাবে যেন আমি বুঝাইতে পারি স্যারকে যে আমি বুঝি বিষয়টা কেমন। আমি তো জানি যে একটা কি থাকে, পেন্টোজ সুগার থাকে না? তো পেন্টোজ সুগারের মধ্যে আমরা কিভাবে দেই, এই যে 5টা কার্বন, এই 5টা কার্বন এমনভাবে দেই, এই যে 5 নম্বর কার্বন, তো আমরা 1 2 3 4 5 নম্বর কার্বন দিব, এবং এটার সাথে আমরা একটা স্ট্রাকচার দিব, এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারটা বোঝাবে, ধরো এটা অ্যাডেনিন। কেন এরকম করা হয়? কারণ ওর সাথে আরেকজনকে দেওয়া হয় যে হচ্ছে খাপের খাপ মিলবে, এটার সাথে না মিলবে, এবং ওর সাথে ও উল্টায়া থাকে। কেমনভাবে? এই যে এমনভাবে, এই তো এই চিত্রটা বারবার আঁকা এটা কি কোনো কঠিন ব্যাপার? তো আমি তো এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা হচ্ছে ধরো রাইবোজ সুগার, আরএস রাইবোজ সুগার, এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে থায়ামিন। থায়ামিনের চিত্র অ্যাকচুয়ালি এমন না, কিন্তু আমরা এটাকে একটা প্রতীকী চিত্র হিসাবে দিচ্ছি। এটা হচ্ছে রাইবোজ সুগার। তো এই যে কার্বনটা, এটা কয় নাম্বার কার্বন? 5, এবং এই কার্বনটা এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তো আমি যদি এটাকে উল্টায় লিখতাম, অর্থাৎ এটাকে উল্টা যদি এখানে লিখতাম তাও হইতো, কোনো সমস্যা নেই, তখন এখানে 3 হইতো, এখানে 5 হইতো। তো তুমি এরকম করে চিত্র আঁকাতে থাকবে এবং এটা নিশ্চিত এটা মাথায় রাখবা যে অ্যাডেনিন এবং থায়ামিনের মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ড আছে। এটা আবার ভুল করা যাবে না।
আচ্ছা, আরও কিছু যেটা ভুল করা যাবে না সেটা হচ্ছে আমি এই চিত্রটাই আবার আঁকাবো, কারণ এটা তো পলিনিউক্লিওটাইড চলতেই থাকবে। তো ধরো যে আমি সাইটোসিনকে একটু গুলটু গালটু করে আঁকাইলাম, হ্যাঁ, তাহলে গুয়ানিনকে আমি এইভাবে আঁকাবো, এই হচ্ছে গুয়ানিন, তো এই হচ্ছে গুয়ানিন, ঠিক আছে, এই হচ্ছে গুয়ানিন, এই। তো এখন যদি গুয়ানিন হয় তাহলে দেখো এই যে 3 নাম্বার কার্বনের সাথে এই 5 নাম্বার কার্বনটাকে একটা ফসফেট দিয়ে যুক্ত করে দিতে হবে, এটার সাথে ওকে একটা ফসফেট দিয়ে যুক্ত করে দিতে হবে। ঠিক একইভাবে এটা যেহেতু রাইবোজ সুগার, এটা যেহেতু সাইটোসিন, তাইলে এটা গুয়ানিন, তার মানে এটা হচ্ছে রাইবোজ সুগার, এবং নিশ্চিত এই সাইটোসিন গুয়ানিনের মাঝে 3টা হাইড্রোজেন বন্ড দিতে হবে, 3টা, এবং এটাকে তুমি রিপিটেডলি করতে থাকবা, কোনো সমস্যা নাই। তুমি যদি আবার অ্যাডেনিন থায়ামিন দাও, সাইটোসিন গুয়ানিন দিবা, আবার সাইটোসিন গুয়ানিন দিলে অ্যাডেনিন থায়ামিন দিবা, মানে এই ফিগারটাকে আবার আঁকাবা। এবং মনে রাখবা যে আমি যদি এখন এটাকে এমনভাবে দেই যে এই হচ্ছে ফিগার, যে এই হচ্ছে, এখন আমি এই পাশে দিতে চাই থায়ামিনকে, ওকে, তাহলে এই পাশে দিতে পারো অ্যাডেনিনকে, থায়ামিন দিলে অ্যাডেনিন দিবাই, তার মানে এটাকে এখন তুমি উল্টা দিবা, এই হইল ব্যাপার, নাকি কষ্ট কোনো, কিসের কষ্ট? তার মানে কি, এটা হচ্ছে রাইবোজ সুগার, এইবার এটা থায়ামিন, এইবার এটা হচ্ছে অ্যাডেনিন, তাহলে এটা হচ্ছে রাইবোজ সুগার, আরেকটা কি, এই 5 নাম্বার কার্বনের সাথে এই 3 নাম্বার কার্বনের ফসফেট দিয়ে যুক্ত থাকবে, ওর সাথে ও ফসফেট দিয়ে যুক্ত থাকবে, এবং এখানে অবশ্যই 2টা হাইড্রোজেন বন্ড হবে। তুমি যখন এই ফিগার আঁকাবা, এর চাইতে আর সুন্দর ফিগার ডিএনএতে ইন্টারমিডিয়েটের পরেও কি, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তা লাগবে না। তোমরা যারা চিন্তা করছো ডিএনএর চিত্রটা কেমন করে আঁকাবে, এমন করে আঁকাইবা। তারপরে তুমি মনে করো হিসাব করলা যে ঠিক আছে, আগের বার সাইটোসিনকে আগে দিছি, এবার আমি হচ্ছে গুয়ানিনকে আগে দিব, তো গুয়ানিনকে আগে তুমি দেওয়ার জন্য এই করবা, তারপর সাইটোসিনকে এই লিখবা, তারপরে হচ্ছে এই করবা, বিষয়টা এই তো। তার মানে এইখানে কিন্তু এই বন্ডটা দিতে হবে, এই কার্বনটা দিতে হবে। তারপরে তুমি হচ্ছে বাকি কাজ করবা, যে এটার সাথে এই হচ্ছে আমার ফসফেট, এটার সাথে এই হচ্ছে আমার ফসফেট, দাগ কিন্তু বুঝা দিবা কার সাথে কারে মিলাচ্ছ, এবং এটা হচ্ছে গুয়ানিন, এই হচ্ছে সাইটোসিন, এদের মাঝখানে 3টা বন্ড, তাহলে এটা রাইবোজ সুগার, এটা হচ্ছে রাইবোজ সুগার। তো তুমি এরকম করে যাইতে থাকবা, এটা 3 নম্বর কার্বন মানে এটা 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন মানে এটা হচ্ছে 3 নম্বর কার্বন। তো এই ফিগারটা আঁকানো এতই জটিল, মানে আমারে বলো এটা কি আঁকাতে পারবা না তোমরা? তোমরা এসএসসি পরীক্ষার্থী, ক্লাস 9-10-এর, এটা ক্লাস 5-এর একটা বাচ্চাকে বুঝাই দিলেও পারবে। আমার মনে হয় ক্লাস 5-এর নিচেও কোনো বাচ্চাকে যদি দেয় সে পারবে। তোমাদের কারো যদি মনে হয় যে সে পারবে না, তাহলে হয় ওই বাচ্চাটা যে পারবে না মনে করছো তার সমস্যা, অথবা তোমার চিন্তায় সমস্যা। কারণ এগুলো পারা এমন কিছু না, এগুলো যেটা কেউ পারবে না, মানে এটা এমন কিছু হয়ে যায় না যে এটা আঁকানোটা খুব কষ্টকর হয়ে যাবে, কোনো ব্যাপার না। ডিএনএ আঁকানো কোনো ব্যাপার না। তো এই হচ্ছে ফিগার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার যদি ডিএনএ আরএনএর পার্থক্য আসে, আমি একটা পার্থক্য লিখে দিয়েছিলাম না? তোমরা দেখছো ডিএনএ আরএনএর আমি 11টা পার্থক্য লিখে দিয়েছিলাম, সেখানে মোটামুটিভাবে সব ব্যাখ্যা করেছি আমি। ডিএনএ আরএনএ পার্থক্য সম্ভবত আমার এমসিকিউ যে সলিউশনটা আছে সেখানে আছে, অথবা আমি অন্য কোনো লাইভে হয়তো ব্যাখ্যা করছি। যদি পরীক্ষা এমন প্রশ্ন আসে, আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি বা অন্তঃপ্রজাতিক সংগ্রাম কি, এখানে যদি বিবর্তন থেকে প্রশ্ন আসে যে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভবকালে অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে গেছে, অনেক কথাবার্তা বোঝাই যাচ্ছে যে এটা বিবর্তন থেকে আসছে। সো আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি, লিঙ্গ নির্ধারণ বলতে কি বোঝায়, তারপর উদ্দীপকের প্রকৃতির ধারণা ব্যাখ্যা করো। যখন দেখবা যে এখানে একটু ব্যাখ্যা বেশি হয়ে গেছে, আবার অনেক স্টুডেন্ট এটাও চিন্তা করে যেই মানে ব্যাখ্যায় চিত্র নাই বায়োলজিতে, সেই জায়গাগুলোতে নাম্বার পাওয়ার সম্ভাবনা কম। তো আমার কথা হচ্ছে এমসিকিউর পরে সিকিউ কোয়েশ্চেন অ্যান্সার করার সময় বুদ্ধিমানের কাজ হবে যদি কেউ চিত্র আছে এমন কোনো কোয়েশ্চেনকে টার্গেট করে, তাহলে সুন্দরভাবে সুচারুভাবে চিত্রটা এঁকে ব্যাখ্যা দিলে নাম্বারস আসার চান্স বেশি। তারপর এগুলো আমার জানতে হবে, আমি জানবো না তা না, আমার তো পরীক্ষা অপশন থাকবে যে এতটার মধ্যে থেকে এতটা দাও। সো আমি যেহেতু চান্স পাচ্ছি, যেহেতু আমি অফকোর্স চান্স পাচ্ছি, আল অ্যান্সার। থ্যালাসেমিয়া রোগের কারণ, পরের কোয়েশ্চেন।
জিন কি, থ্যালাসিমিয়া রোগের কারণ ব্যাখ্যা করো, তারপরে এই যে টিকে থাকা, পৃথিবীর বিভিন্ন জায়গায় টিকে থাকার ব্যাখ্যা, এইসব ইভলভেরি কি, নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ কেন স্বীকৃত, উদ্দীপক অনুসারে প্রাণীর টিকে যাওয়ার, এই সব কথাবার্তা। অভিযোজন বলতে কি বোঝায়? প্রতিকূল পরিবেশের সাথে প্রাণীদের টিকে থাকার যে ক্ষমতা, এটাই হচ্ছে অভিযোজন। তো আমার কথা হচ্ছে, তোমরা থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতা এটার যে চার্ট, এটা শিখবা ভালো করে, ডিএনএর গঠন শিখবা ভালো করে, ডিএনএর কাজ শিখবা, ডিএনএ আরএনএর পার্থক্য শিখবা। থ্যালাসেমিয়া বর্ণান্ধতার চার্ট আসবেই পরীক্ষায়, এটা আমার মন বলছে। আর যদি বিবর্তন থেকে প্রশ্ন করে, সেক্ষেত্রে ওই যে বিবর্তনের সংজ্ঞা কী, বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। তখন তোমার মনে প্রশ্ন হবে, অ্যালিল কি? অ্যালিল মানে হচ্ছে একজোড়া জিন যেগুলো বৈশিষ্ট্য প্রকাশ করে, এদের পরস্পরের অ্যালিল বলা হয়। তো যখনই অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন হয়। সো জীবনের আবির্ভাব একটু পড়ো ঠিক মতো। ডারউইন থেকে এমসিকিউ আসে। ডারউইন কত সালে জন্ম? 1809 থেকে 1882। তারপরে উনি কোথায় জন্মগ্রহণ করেছেন? স্রাসবেরিতে। ওই যে উনি 1859 সালে একটা মানে বিখ্যাত গ্রন্থ লিখেছেন, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এবং ডারউইনের মতবাদ আলফ্রেড রাসেল ওয়ালেসের মতবাদ দ্বারাও স্বীকৃত। এই সব কথাবার্তা। সো আই গেস এখান থেকে সিকিউ আসলে তোমাদের পারা উচিত। এমসিকিউগুলো তোমরা জানো, তোমরা ডিএনএ আঁকতে পারো, ডিএনএ আরএনএর পার্থক্য পারো। আমার মনে হয় ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে তোমাদের বইয়ে যতটুকু আছে, ইটস নট এনাফ। আসলে ডিএনএ অনুলিপন একটা বিশাল বড় প্রসেস। তোমাদের কারো যদি সময় হয়, ইউটিউবে একটা সার্চ দিলেই হবে ডিএনএ রেপ্লিকেশন ফাহাদ স্যার, তুমি দেখবা আমার একটা হিউজ 6 থেকে 7টা টিউটোরিয়ালের একটা লিস্ট আছে। যদি সময় থাকে তোমার দেখতে পারো, যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে কত কম লিখছে, তারপরে এখানে যেহেতু ইনক্লুড করছে, আই অ্যাপ্রিসিয়েট দ্য পয়েন্ট। সো মেন্ডেলের কথাবার্তা বলা হয়েছে। সো এখান থেকে সিকিউ আসলে পারা উচিত তোমাদের, পারবা ইনশাল্লাহ। সো এই পর্যন্ত আপাতত আজকে এখানে বিদায় নিচ্ছি। সো এটা মাথায় রেখো, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, জিনকে জীবের রাসায়নিক ভিত্তি বলা হয়। ওকে, সো সি ইউ, টেক কেয়ার। অনেক ভালো পরীক্ষা দিবা, অনেক ভালো করে প্র্যাকটিস করবা, তোমরা জেনে বুঝে লেখাপড়া করবা, এটা আমি চাই। আল্লাহ হাফেজ। অনেক অনেক শুভকামনা ও দোয়া সবার জন্য।